আমি ইরিটেবল বাউল সিনড্রোমকে একটা রোগ বলবো না, আমি বলবো যে এটা অনেকগুলো উপসর্গের একটা সমষ্টিগত রূপ। সবচেয়ে বড় প্রবলেম যেটা যে আইবিএস সিনড্রোম কিন্তু আমাদের আমেরিকানদের যে কোনো মানুষেরই প্রতি মাসে 1 থেকে 2 বার কিন্তু হয়। বিলিয়ন বিলিয়ন ডলারের হেলথ কেয়ার কস্ট চলে যাচ্ছে বা মানুষের কস্ট বেয়ার করতে হচ্ছে, কোয়ালিটি অফ লাইফ ইম্পেয়ার হচ্ছে, মানুষের কাজের যে দক্ষতা সেটা কমে যাচ্ছে। শুরুতেই জানতে চাচ্ছি যে আসলে ইরিটেবল বাউল সিনড্রোম বলতে সাধারণত আমরা কি বুঝে থাকি? আমি ইরিটেবল বাউল সিনড্রোমকে একটা রোগ বলবো না, আমি বলবো যে এটা অনেকগুলো উপসর্গের একটা সমষ্টিগত রূপ বা একটা সিনড্রোম। তো ইরিটেবল বাউল সিনড্রোম হলো অনেকগুলো উপসর্গ নিয়ে করা এবং দেখা যায় যে উপসর্গ বিস্তৃতি অনেক বড়। ইরিটেবল বাউল সিনড্রোম হলো ডিজিজ অফ নো এক্সক্লুশন, তার মানে এটা এমন একটা রোগ যেখানে আমরা প্রিটিমাচ সব ধরনের রোগকে আমরা খুঁজে বের করে দেখি যে আপনার মধ্যে সেগুলো নেই, এবং যখন কোনো কারণ খুঁজে পাই না তখন আমরা বলি যে হ্যাঁ আপনার ইরিটেবল বাউল সিনড্রোম হয়েছে। ইরিটেবল বাউল সিনড্রোম হলো বা আইবিএস হলো এক ধরনের উপসর্গ, আমাদের পেটের নানা রকমের উপসর্গ, পেট ফুলে যাওয়া, ফেপে যাওয়া, পেটে ব্যথা হওয়া, বুকে ব্যথা হওয়া, দেখা গেল যে কোনো হার্ট ডিজিজ নেই, কিছু খেলে পেট ফেপে গেল, হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়ে গেল, হঠাৎ করে কনস্টিপেশন শুরু হয়ে গেল, কিছু খেলে তাড়াতাড়ি পেট ভরে যাচ্ছে, ভালো মতন খেতে পারছে না, অথচ দেখা যাচ্ছে যে আপনার ওজন কিন্তু কমছে না। অনেকে খুব ডায়রিয়া হচ্ছে, অনেকে খুব ভালো, হঠাৎ করে কিছু খাওয়ার পরেই দেখা গেল যে তার খাওয়ার পরই দেখা গেল যে তাকে টয়লেটে যেতে হচ্ছে এবং বাউল মুভমেন্ট করতে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তার ওজন কিন্তু কমছে না, তার ওভারঅল ওয়েলবিং ঠিকই আছে, কিন্তু নানা রকমের উপসর্গ হচ্ছে। তো পেটে ব্যথা থেকে শুরু করে পেট ফেপে যাওয়া, ফুলে যাওয়া, খাবার মনে করছেন ঠিক মতন হজম হচ্ছে না, পেটে গ্যাস হচ্ছে, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, এই সবগুলো মিলে নানা রকমের উপসর্গ হয় এবং ডাক্তারের কাছে যান, তারা নানা রকমের পরীক্ষা করেন এবং দেখেন যে তার ভিতরে খারাপ কিছু নেই, তার ভিতরে কোনো আলসার নেই, কোনো ক্যান্সার নেই, এন্ডোস্কোপি করা হলো, কোলোনোস্কোপি করা হলো, আলট্রাসোনোগ্রাম করা হলো, সিটি স্ক্যান করা হলো এবং দেখা গেল যে তার মধ্যে তেমন কিছু নেই। এবং তখন আমরা বলছি যে আসলে আপনার এই যে উপসর্গগুলো হচ্ছে এটা আসলে আইবিএস। সবচেয়ে বড় প্রবলেম যেটা যে আইবিএস সিনড্রোম কিন্তু আমাদের আমেরিকানদের যে কোনো মানুষেরই প্রতি মাসে 1 থেকে 2 বার কিন্তু হয়। আর যাদের ডায়াগনোস আইবিএস হয়েছে, যাদের আইবিএস ডায়াগনোসিস হয়েছে, তাদের কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এবং আইবিএস এর কারণে আমেরিকাতে বিলিয়ন বিলিয়ন ডলারের হেলথ কেয়ার কস্ট চলে যাচ্ছে বা মানুষের কস্ট বেয়ার করতে হচ্ছে, কোয়ালিটি অফ লাইফ ইম্পেয়ার হচ্ছে, মানুষের কাজের যে দক্ষতা সেটা কমে যাচ্ছে, আমাদের নানা রকমের মেন্টাল এবং সাইকোলজিক্যাল স্ট্রেস বাড়ছে। সো আইবিএস কিন্তু যদিও খুব সহজ জিনিস বলছি যে ডিজিজ অফ নো এক্সক্লুশন, কিন্তু ইটস এ রিয়েল প্রবলেম এবং ওভারঅল আমেরিকান হাউসহোল্ডের প্রত্যেক বাড়িতেই আইবিএস এর রোগী আছে এবং আইবিএস এর জন্য যে খরচ হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে সেটাও কিন্তু বিশাল। আমি শুধু আমেরিকার কথা বললাম আপনাকে, কিন্তু ঠিক একইভাবে আপনি যদি যে কোনো পৃথিবীর বিশ্বের যে কোনো জায়গায় যান, আমাদের বাংলাদেশের কথাই বলি না কেন, অধিকাংশ ডাক্তার বলেন যে হ্যাঁ রোগী তো সবসময় আইবিএস এর সিনড্রোম নিয়ে আসে। তো রোগীদের ফ্রাস্ট্রেশন হলো যে আমার রোগ ডাক্তার ডায়াগনোসিস করতে পারছে না, আবার অনেকে বলছে যে আমাকে বলেছে আমার আইবিএস, কিন্তু আইবিএস কি আমি জানি না। সো অনেকগুলো প্রবলেম এখানে আছে এবং সেজন্য মানে রোগীদের মধ্যে ফ্রাস্ট্রেশন আছে, যারা প্রাইমারি কেয়ার ডাক্তার করেন অফিসে বসে তাদের মধ্যেও ফ্রাস্ট্রেশন আছে যে আমরা স্পেশালিস্টরা হয়তো নট ডুইং এ গুড জব পেশেন্টকে এক্সপ্লেন করার জন্য কি হচ্ছে বা উপযুক্ত যে অ্যাডভাইস দেওয়া দরকার সেটা দিতে পারছি না। আরেকটা জিনিস হলো যে আমরা অনেক ক্ষেত্রে অস্বচ্ছ বা ওপেক বা খুব একটা ক্লিয়ার না রোগীকে বলা যে এটা তো আসলে একটা ডিজিজ না, এটা হলো আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রের মধ্যে
একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়েছে বা একটা পার্মানেন্ট একটা চেঞ্জ হয়েছে এবং আপনাকে এটার সাথে বসবাস করতে হবে। সো এই জন্যই আইবিএস রিমেইন এ ভেরি ডিফিকাল্ট এরিয়া অনেকের জন্য, এবং এগুলো নিয়ে খোলাখুলি আলাপ হওয়া ভালো, খোলাখুলি ডিসকাশন হওয়া ভালো, কারণ তাহলে অনেকের অনেক ভুল ধারণা কেটে যাবে। অনেকের ভুল ধারণা কেটে গেলে তখন দেখা যায় যে অনেকগুলো সিমটমস তারা বুঝতে পারেন যে আসলে এটা কোনো মারাত্মক কোনো রোগের উপসর্গ নয়, বরঞ্চ এটা একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এবং কিছু জীবনযাত্রা বা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে তারা এটাকে ভালো করতে পারবেন ভবিষ্যতে। অসংখ্য ধন্যবাদ। আমরা যদিও জানি যে আইবিএস আসলে কোনো ভয়াবহ কোনো অসুস্থতা নয়, কিন্তু একই সাথে আসলে যেসব পেশেন্টরা এই কমপ্লেইনগুলো নিয়ে আসেন, খুব প্রধান যে সিচুয়েশনটি তারা কমপ্লেইন করেন বা যে কারণে তারা ডাক্তারের কাছে আসেন, আইবিএস এক্সপিরিয়েন্স করবার কারণে তাদের আসলে অনেকেরই কোয়ালিটি অফ লাইফটা অনেক পুয়ার হয়ে যায়। কারণ খুব কমন যে সিচুয়েশনগুলো আপনি বললেন তার ভিতরে প্রধানত হঠাৎ করে পেটে ব্যথা শুরু হওয়া এবং যে একটা আর্জেন্সি বা আর্জ এক্সপেরিয়েন্স করা যে এই মুহূর্তেই তাকে আর্জেন্টলি রেস্টরুমে যেতে হবে। এখন দেখা যাচ্ছে সে হয়তো বা অনেক গুরুত্বপূর্ণ কাজের ভিতরে আছে বা কোনো একটি সিচুয়েশনে বা কোনো অফিসিয়াল কোনো অ্যাক্টিভিটিসের ভিতরে আছে যেখানে তাকে একটি লং টাইম একটি সার্টেন এনগেজমেন্টের ভিতরে থাকতে হচ্ছে। তো সে অবস্থায় কিন্তু আসলে এটি খুবই চ্যালেঞ্জিং এবং পেশেন্ট গ্র্যাজুয়ালি যেটা হয় আমি দেখেছি যে কনফিডেন্স লুজ করেন এবং সে সবসময় এটা একটা এক্সট্রা স্ট্রেস অ্যাড করে। তো সেই অবস্থা থেকে আপনার কাছে জানতে চাইবো যে আপনি পেশেন্টদেরকে এই ধরনের সিচুয়েশনে কিভাবে অ্যাডভাইস করেন এবং কোপ আপ করবার জন্য কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে বলেন? ধন্যবাদ। আসলে ধরেন প্রথমে যেটা বললাম, ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এর অনেক উপসর্গ আছে। যেমন আপনি যেটা বললেন যে হঠাৎ করে দেখা যাচ্ছে পেশেন্ট আসছে বলছে যে আমার খুব পেটে ব্যথা হচ্ছে, মাঝে মধ্যে পেটে ব্যথা এত হয় যে রাতের ঘুমানোর মাঝখানে পেটে ব্যথায় আমি ঘুম থেকে উঠে পড়ি। অনেকে বলছে যে আমার খুব গ্যাস হচ্ছে, রাতে ঘুমাতে পারছি না, আমাকে রাতে টয়লেটে যেতে হচ্ছে, এবং গেলে যখন আমি টয়লেট করছি হঠাৎ করে একটু গ্যাস বের হয়ে গেল, একটু ডায়রিয়া হলো, তারপর আমি রিলিফ ফিল করলাম। আবার কিছু পেশেন্ট বললো যে আমি কিছু খেলে আমার পেট ফেপে যাচ্ছে, আমার পেট ঠিক মতন ক্লিয়ার হচ্ছে না। কিছু পেশেন্ট বলছে যে আমার সবসময় কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, পেট ক্লিয়ার হয় না, কনস্টিপেশন হয়, 2-3 দিন পর আমি আমার কনস্টিপেশন হচ্ছে, টয়লেটে যাচ্ছি, মাঝখানে যেতে পারছি না। আবার আরেকটা পেশেন্ট বলছে যে আমার হঠাৎ করে কনস্টিপেশন হচ্ছে, আমি কিছু ওষুধ খাচ্ছি, কনস্টিপেশন রিলিফ হয়ে যাওয়ার সাথে সাথে আমার ডায়রিয়া শুরু হয়ে যাচ্ছে। নানা রকমের সিমটম হচ্ছে। এখন যখন কোনো পেশেন্ট কোনো স্পেসিফিক সিমটম নিয়ে আমাদের কাছে আসে বা বলেন, তখন কিছু কিছু জিনিস আমরা রুল আউট করার চেষ্টা করি বা যেচে বাছাই করার চেষ্টা করি যে আপনার অন্য কোনো প্রবলেম আছে কিনা। যেমন ধরেন আমাদের বাঙালিদের মধ্যে শতকরা 50% মানুষ 40 বছর বয়সের পরে কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে যায়। তাদের মানে তারা দুধ এবং দুধ জাতীয় খাদ্য কিন্তু তারা হজম করতে পারেন না, সহ্য করতে পারেন, খেয়ে ফেলেন। কারণ চায়ের মধ্যে দুধ দেন, কনডেন্স মিল্ক দেন, অনেকে একটু মিষ্টি খান, অনেকে একটু দই খান, অনেকে একটু চিজ খান, অনেকে জাস্ট রেগুলার মিল্ক খেয়ে ফেলেন, জানেনও না। এবং যখন ওই দুধ জাতীয় খাবার খান, মজা করে খেয়ে ফেললেন, অনেকে চিন্তাও করেননি যে উনি একটা বাসায় গেলেন, ভালো খাবার দাবার খেলেন, তারপরে একটা মিষ্টি খেয়ে ফেললেন বা 2 চামচ দই খেয়ে ফেললেন। তারপরে হলো কি, উনি জানেন না যে ওনার শরীরে ল্যাকটেজ বলে যে এনজাইমটা সেটা কাজ করছে না, কমে গেছে। যেটা আমাদের বাংলাদেশিদের মোটামুটি ধরতে পারেন যে 40 বছরে শতকরা 50-60-70% মানুষও দেখা যায় যে কোনো কোনো স্টাইলে ল্যাকটোজ কাজ করে না। তো তাদের এই দুগ্ধজাত খাবার হজম করার সমস্যা হয়, এই দুধগুলো পেটের মধ্যে যায়, ঠিক মতন অ্যাবসর্ব হয় না, তখন প্রচুর গ্যাস ক্রিয়েট করে, পেটের মধ্যে ভট করে শব্দ হয় এবং গ্যাস তৈরি হয়, পেট ফেপে যায়। রাতের মাঝখানে তাদেরকে টয়লেটে যেতে হয়, তারপরে যখন তারা ওই গ্যাসগুলো বের করে দেন তারপরে তারা রিলিফ ফিল করেন, কিন্তু রাতে ঘুমের 12টা বেজে যায়। এবং জেনে না জেনে কিন্তু তারা করে যাচ্ছেন। কিন্তু একটা মেজর প্রবলেম যেটা খুব ইজিলি সলভ করা যায় যে তাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে কিনা। অনেক ডাক্তার বলছে হ্যাঁ আপনার তো আইবিএস হয়েছে ভাই, আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, কিন্তু ওষুধ দিলে তো কাজ হবে না। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে
ওনার ল্যাকটোজ ইনটলারেন্স আছে কিনা সেটা বের করা। তো ল্যাকটোজ ইনটলারেন্স হলো একটা জিনিস যেটা কিন্তু কিউরেবল। তার মানে আপনি দুধ জাতীয় খাবার খেতে পারেন, কিন্তু ল্যাকটোজ ফ্রি জিনিস খেতে হবে, কিংবা দুধ জাতীয় খাবার খেলে সাথে সাথে ল্যাকটেট ট্যাবলেট খেতে হবে। এবং কালচারালি আমাদের দেশে বাংলাদেশিদের মধ্যে যাদের একটু বয়স হয়ে যায়, তাদের একটু গ্যাস হওয়া, একটু পেট ফেপে যাওয়া, তাদের মানে প্রায় মানে ফ্ল্যাটাস চলে যাওয়া, এটা ইজ কালচারালি অ্যাকসেপ্টেবল হয়ে যায়। কিন্তু অবভিয়াসলি ইট ইজ এ সিমটমস, ইট ইজ এ সিনড্রোম, এবং এটা হচ্ছে একটা স্পেসিফিক কারণে, তার মানে শরীরের একটা এনজাইম প্রডিউস করতে পারছেন না সেজন্য। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা ডাক্তারের দায়িত্ব মনে করা এবং ওই ল্যাকটোজ ইনটলারেন্সের টেস্ট করা। কিংবা খুব সিম্পল জিনিস, একদম রেগুলার মিল্ক, বড় এক গ্লাস মিল্ক খেয়ে দেখতে পারেন ওটা খেলে আপনার কি রিয়াকশন হচ্ছে। যদি দেখেন বড় এক গ্লাস মিল্ক খেলে আপনার পেট ফেপে যাচ্ছে, ফুলে যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে, পেটে ব্যথা করছে, ধরে নিতে হবে যে আপনার ল্যাকটোজ ইনটলারেন্স আছে। ডাক্তারের কাছে যাওয়ারও দরকার নেই, তখন আপনি কি করবেন, ল্যাকটেড মিল্ক খাবেন, কিংবা ল্যাকটোজ ফ্রি মিল্ক খাবেন, কিংবা ল্যাকটেড ট্যাবলেট খাবেন। তো এটা একটা জিনিসের কথা বললাম। এবার বলি আমাদের সব বাংলাদেশিদের কথা। যেমন ধরেন বয়স আপনার হয়ে গেছে 40-এর বেশি, সাধারণ বাঙালিদের 40-এর পরে আমাদের খাবার হজম করার বিভিন্ন রকমের এনজাইম থাকে, বিশেষ করে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনগুলোকে বলি, যেগুলোর মধ্যে যেমন অনেক ফাইবার আছে কার্বোহাইড্রেটের মধ্যে, যেমন শাকসবজি, যেমন আমাদের ডাল, যেমন আমাদের পেঁয়াজ, মটরশুঁটি। হ্যাঁ, এগুলো যখন আপনি খাবেন, খেলে হয় কি, পেটের ভিতরে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট তৈরি করার জন্য যে সেলুলোজ থাকে বা কমপ্লেক্স যে ব্যাপারগুলো থাকে, সেগুলোকে ডাইজেস্ট করার জন্য যে এনজাইম, সেগুলোকে কি আমরা হারিয়ে ফেলি, বিশেষ করে বয়স হয়ে গেলে আরো বেশি হারিয়ে ফেলি। তো তখন কি হয়, তখন ওগুলো পেটের মধ্যে দীর্ঘ সময় থাকলে ডাইজেস্ট হয় না, প্রচুর গ্যাস প্রোডাকশন করে, বিশেষ করে ডাল জাতীয় খাবারে, এবং প্রবলেম হয়। হ্যাঁ, আমার তো পায়খানা সবসময় একটু নরম নরম হচ্ছে, ডাল খেলে হয় নাকি? হ্যাঁ, ডাল খেলে একটু হয়, কিন্তু ডাল ছাড়া আমরা থাকতে পারি না। কিন্তু আমরা যদি ধরে নেই, বুঝে নেই যে হ্যাঁ, যদি আমি ডাল খাই, বা আমি যদি একটু হঠাৎ করে বেশি শাকসবজি খাওয়া শুরু করে দেই, যেটা আমি সবসময় প্রিচ করি যে হ্যাঁ, আপনারা ভেজিটেবল বেসড ডায়েট খাবেন। আমার অনেক টেলিভিশন চ্যানেলে আমি অনেক কথা বলি, এটা শুনে অনেকেই দেখা যায় যে হেলদি লাইফস্টাইল একেবারে রাতারাতি করে ফেলেন, করে তারপরে বলে হ্যাঁ ডাক্তার সাহেব আপনি বলছিলেন এটা করে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। হঠাৎ করে তারা তাদের লাইফস্টাইল চেঞ্জ করে দিয়েছে, দেখা গেল যে অত এনজাইম তাদের নেই তখন সবকিছুকে ডাইজেস্ট করার জন্য, তখন পেট ফেপে যাচ্ছে, ফুলে যাচ্ছে। কিংবা নর্মালি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার যখন 10 বছর বয়স ছিল, তারপরে 20 হলো, 30 হলো, 40 হলো, যতই বয়স বাড়ে আমাদের শরীরের মেশিন কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়, এন্ড দ্যাট পরিবর্তনটা কিন্তু একটা ন্যাচারাল জিনিস, এবং সেই পরিবর্তনের সাথে আমাদের খাপ খাওয়াতে হয়। তো যাদের প্রবলেম আছে ওই শাক জাতীয় খাবার বা ডাল বা সবজি অ্যাবজর্ব করার জন্য, তাদেরকে ওই সমস্ত খাবারের অল্টারনেটিভ কিছু খাবার বা খাবার কম করে খাওয়ার, বা ওই খাবারের বদলে অন্য খাবার চেঞ্জ করা, যাকে আমরা মেডিকেল টার্মে বলি লো ফরম্যাট ডায়েট, ওটা যদি তারা করতে পারেন, তখন দেখা যায় যে তাদের ওই সিমটম গুলো হচ্ছে না। কারণ আমি যদি ওটাকে আইবিএস সিমটম বলে চালিয়ে দিই, তাহলে কিন্তু ঠিক হলো না, কারণ আপনার একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট অ্যাবজর্ব করার বা ডাইজেস্ট করার ক্ষমতা নেই শরীরে। সো হয় কি, অনেক রকমের রোগ আমরা কিন্তু সঠিক ডায়াগনোসিস করছি না, হয়তো ডাক্তারের সময় নেই, কিংবা আমরা যারা রোগী তারা তো জানছি না। সো এই জন্য অনেক ইভেন গ্যাস্ট্রেন্টোলজিস্টরাও অত ইনডেপথ চিন্তা করার সময় পান না, বা রোগীকে প্রশ্ন করার সময় পান না, এবং এগুলো ওভারলুকড হয়ে যায়। এখন আসি একটা খুব ইম্পর্টেন্ট কথা নিয়ে, সেটা হলো সবচেয়ে সবার জন্য খুব দরকারি জানা। সেটা হলো যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হলো, বলে যে আমাদের শরীরের সেকেন্ড ব্রেন। ব্রেন তো একটা আছে মাথার ভিতরে, কিন্তু আমাদের মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত এই যে বিশাল অর্গানটা, এটা কিন্তু ইউনিক, এটা কিন্তু ব্রেনের চাইতেও শক্তিশালী। এর ভিতরে ব্রেনের চাইতেও বেশি নার্ভ আছে, ব্রেনের চাইতেও বেশি নিউরো হরমোন আছে, নিউরো ট্রান্সমিটার আছে। আপনি যখন খাবার খেলেন, সেই খাবারটাকে এই দাঁত এবং জিহ্বার মাধ্যমে ছোট ছোট টুকরো করে
খাদ্যনালীর ভিতর দিয়ে সেটাকে স্টোমাকের মধ্যে নিয়ে আসা। আপনি কল্পনা করতে পারেন সেখানে হাত নেই, পা নেই, গ্রাইন্ড করার কোনো জিনিস নেই, কিন্তু তারপরও আমাদের দাঁত, জিহ্বা এবং মাসল কিরকম ইন্ট্রিকেট মুভমেন্টের মাধ্যমে এই কাজটা করছে। ইটস ইউনিক। এবং এই সবকিছু কিন্তু কন্ট্রোল হচ্ছে নার্ভের মাধ্যমে। এবং খাদ্য যখন স্টোমাকে আসে সেখান থেকে চলে যায় হলো ক্ষুদ্রান্তে, যেখানে খাদ্য আরো ছোট ছোট কণায় পরিণত হয়, তার সাথে এনজাইম এসে যুক্ত হয়, সেই খাদ্যগুলোকে পরিপাক করে এবং অ্যাবজর্ব করে নিয়ে যায় আপনার শরীরে, এবং সেটা চলে যায় আপনার লিভারে। লিভার আবার সেটাকে আপনার শরীরের বিভিন্নভাবে সিনথেসিস করে, এর মধ্যে ফ্যাট করে ফেলে কোনো কিছু, প্রোটিন করে ফেলে কোনো কিছু, কার্বোহাইড্রেট কোথায় যাবে সেগুলো রেগুলেট করে। এই যে ইন্ট্রিকেট মেকানিজমটা, এরকম মেকানিজমের যন্ত্র কিন্তু আজ পর্যন্ত মানুষ তৈরি করতে পারেনি। প্রতিটি মানুষের ভিতরে এমন এক জটিল কারখানা আছে যেটা আজ পর্যন্ত মানুষ পুরোপুরি, আমরা এত সায়েন্টিফিক্যালি অ্যাডভান্স আমরাও ঠিক করতে পারছি, জানতে পারছি। সো এটা আপনাদের মনে রাখতে হবে যে আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক, এটাকে আমরা বলি সেকেন্ড ব্রেন, এবং আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক আমাদের ব্রেনের সাথে কানেক্টেড। এই জন্য আমরা বলি যে আমাদের পুরো পরিপাক তন্ত্র হলো একটা জিনিসের উপর নির্ভর করে, সেটাকে আমরা বলি ব্রেইন গাট অ্যাক্সিস। তার মানে ব্রেনের সাথে গাটের সম্পর্ক। আর সেই কথাটা যদি আপনারা বোঝেন তাহলে বুঝবেন যে যখন ব্রেনে কোনো অ্যাক্টিভিটি হয় সেটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের স্টোমাকে, আমাদের ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র, আমাদের লিভার এবং গল ব্লাডারে কিন্তু সেটার একটা প্রতিক্রিয়া হয়। যেমন ধরেন আপনার কালকে একটা পরীক্ষা আছে, দেখা গেল যে পরীক্ষার আগেই আমাদের অনেকেরই ডায়রিয়া শুরু হয়ে যায়, অনেকেরই বারবার টয়লেটে যেতে হয়, অনেকেরই ক্ষুধা মন্দ হয়, তবে অনেকে বেশি বেশি করে খায়। কেন এটা হয়? এটা হয় যেহেতু আমাদের ব্রেনের সাথে আমাদের পরিপাকতন্ত্রের একটা কানেকশন আছে, যেটা বলছিলাম ব্রেইন গাট অ্যাক্সিস। ধরেন কোনো কারণে আপনার এনজাইটি হলো, আপনি একটা কাজ করেন যেটা খুব ডিমান্ডিং কাজ, এবং দেখা যায় যে আপনি অ্যাংশাস থাকেন, তখন ব্রেইন করে কি, ওই গাটের সাথে যে কানেকশন থাকে সেটাকে অ্যাক্টিভেট করে দেয়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ব্রেনের ভিতরে যে স্যাটাইটি সেন্টার আছে বা খাবার যে সেন্টার আছে সেটা আপনাকে স্টিমুলেট করে বেশি বেশি খাবার জন্য। এই জন্য দেখা যায় যাদের খুব এনজাইটি আছে তাদের মধ্যে একটা গ্রুপের ওবেসিটি হয়ে যায়, তারা বেশি বেশি করে খাচ্ছে। সো ওটাও কিন্তু এক ধরনের ব্রেন গাট অ্যাক্সিসের রিয়াকশন। আবার কারো কারো হচ্ছে কি, ব্রেন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে খুব ফাস্ট করে দিচ্ছে, তখন খাবার খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে, তখন তাদের ডায়রিয়া হচ্ছে। আবার খুব একটা ইন্টারেস্টিং জিনিস হয়, অনেকে খুব অ্যাংশাস একটা কন্ডিশনের মধ্যে আছেন কিংবা নেই, যেই মুহূর্তে খাবারটা পেটের মধ্যে যে পড়ে সাথে সাথে তার বৃহদান্ত হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, এটাকে আমরা বলি গ্যাস্ট্রোকোলিক রিফ্লাক্স। ছোট বাচ্চাদের থাকে এটা। ছোট বাচ্চারা যখন দুধ খায়, যেই মুহূর্তে মায়ের দুধ খাওয়া শুরু করে সাথে সাথে পায়খানা করে দেয়, এটাকে আমরা বলি গ্যাস্ট্রোকোলিক রিফ্লাক্স। আমরা যখন আস্তে আস্তে করে বড় হই এই রিফ্লাক্সটা চলে যায়, কিন্তু দেখা যায় যে অনেক বড় মানুষের আবার এই রিফ্লাক্সটা ফিরে আসে। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি সকালে খাবার খেয়ে সাথে সাথে আমাকে বাইরে যেতে হয়, আমি কাজের ওখানে টয়লেটের কাছাকাছি থাকতে হয়, কারণ কিছু খেলেই আমাকে টয়লেটে যেতে হয়। তার মানে কি হয়েছে, আপনার সেই ছোটবেলার গ্যাস্ট্রোকোলিক রিফ্লাক্স আবার ফিরে এসেছে। কেন ফিরে এসেছে? অনেক কারণে আসতে পারে। হয়তো আপনার আন্ডারলাইং কোনো এনজাইটি আছে, টেনশন আছে, যেটা আপনার ব্রেনকে স্টিমুলেট করে দিয়েছে, কিংবা আপনার রিসেন্টলি কোনো একটা ভাইরাল ইনফেকশন হয়েছিল, আপনি কিছু ব্যাকটেরিয়া, কিছু অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন কিংবা খাননি, কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে লাখ লাখ ব্যাকটেরিয়া আছে, যেটাকে আমরা বলি গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক্স, সেই বায়োমগুলো চেঞ্জ হয়ে গেছে। তারা এখন আপনার যে মানে নাড়িভুড়ির যে নার্ভাস সিস্টেম সেটাকে একটু ক্রেজি বানিয়ে দিচ্ছে, এবং সেই ছোটবেলার যে গ্যাস্ট্রোকোলিক রিফ্লাক্সটা ছিল সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসছে। তো এই জিনিসটা যদি আমি আমার রোগীকে বুঝিয়ে বলি এবং বলি যে হ্যাঁ এটার জন্য এখন আপনাকে কিছু জিনিস পালন করতে হবে, আপনাকে সার্টেন ফুড অ্যাভয়েড করতে হবে যে সমস্ত ফুড গ্যাস প্রডিউস করে, আপনাকে কিছু ওষুধ খেতে হবে যেটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মুভমেন্টকে একটু কমিয়ে দেবে। সর্বোপরি সবচেয়ে বড় কথা যে আমি রোগীকে রিঅ্যাসিওর করব যে দেখেন আপনার তো এটা কোনো সিরিয়াস প্রবলেম না। এই যে সিরিয়াস প্রবলেম না, এটা বের করার জন্য কিন্তু অনেক রকমের পরীক্ষা করতে হয়। তার মধ্যে যেমন
আমরা তার ভালো হিস্ট্রি নেই, সে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো মেডিসিন খাচ্ছে কিনা সেটার একটা হিস্ট্রি নেই। যেমন ধরেন আপনার কোনো অসুবিধা নেই, আপনি ভালো মানুষ, ডাক্তারের কাছে গেছেন, ব্লাড প্রেশার পেয়েছে, ডক্টর আপনাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিন বা এই জাতীয় একটা ওষুধ দিয়ে দিল। এই জাতীয় ওষুধের একটা সাইড ইফেক্ট হলো কনস্টিপেশন, তারা ডাইজেস্টিভ সিস্টেমকে স্লো করে দেয়। তখন কি হলো, আপনি জানেনও না, আপনার কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেল, আপনি পায়খানা ঠিক মতন করতে পারছেন না, পায়খানা ঠিক মতো করতে না পারলে গ্যাসও ঠিক মতো বেরোতে পারছেন না, আপনার ব্লোটিং হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, খাবার নিচের দিকে নামছে না, গ্যাস নিচের দিকে যাচ্ছে না, তখন আপনার অ্যাসিড উপর দিকে যাওয়া শুরু করেছে, আপনার রিফ্লাক্স হচ্ছে। আপনি তখন ডাক্তারের কাছে এসে বলেন, ডাক্তার আমার খুব রিফ্লাক্স হচ্ছে। ডাক্তার কিন্তু আপনাকে জিজ্ঞেস করলো না, আচ্ছা আপনার কি কনস্টিপেশন আছে? রিফ্লাক্স হওয়ার সাথে কনস্টিপেশনের কি সম্পর্ক? সম্পর্কটা এটাই যে আপনার তো প্রাইমারি প্রবলেমটা শুরু হয়েছিল যে আমরা এমন একটা ওষুধ আপনাকে দিয়েছিলাম যে ওষুধটা আপনার মানে বৃহদন্ত বা কোলনকে স্লো করে দিয়েছে। অ্যাজ এ রেজাল্ট সবকিছু ব্যাকআপ করছে, ব্যাকআপ করতে করতে আপনার রিফ্লাক্সের মতন সিমটম হচ্ছে। তখন আমি আপনাকে বললাম যে নেন আপনি একটু প্রাইলোসেক খান, আপনার ইরিটেবল বাউল সিনড্রোম হয়েছে। দেখা গেল যে আপনি প্রাইলোসেক খাচ্ছেন কিন্তু আপনার সমস্যার সমাধান হচ্ছে না। কয়েকদিন পরে আবার আপনি ডাক্তারকে বলছেন, ডাক্তার আপনি ওষুধ দিয়েছেন, খুব একটা লাভ হচ্ছে না, কিন্তু আমার কনস্টিপেশন তো খুব খারাপ অবস্থা। তখন ডাক্তার জিজ্ঞেস করলো, আপনি তো আমাকে বলেননি যে আপনার কনস্টিপেশন আছে, কেন আপনার কনস্টিপেশন হচ্ছে হঠাৎ করে? তা আপনি বলতে ভুলে গেছেন যে আমি তো একটা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছি, কিংবা ডাক্তারের টের পাননি ব্লাড প্রেশারের ওষুধ আপনাকে এই সমস্যাটা করেছে। আসলে সমস্যার সমাধান প্রথমে যদি হতো, যখন আপনি ব্লাড প্রেশারের ওষুধটা নিয়েছিলেন, ডাক্তার যদি বলে দিত দেখো এই ওষুধে কিন্তু একটু কনস্টিপেশন হতে পারে, হলে তুমি একটু ল্যাক্সেটিভ খাবে, ওভার দ্য কাউন্টার মেলালাক্স বা ডুরকোলাক্স, এগুলো খেলে এই প্রবলেমটা হবে না। ওইটা যদি জানা থাকতো রোগীর, তাহলে কিন্তু এতগুলো সমস্যা হতো না। তার মানে কি, অনেক সময় অনেক সমস্যা আমরা নানা কারণে পেটে তৈরি করি, সেটা ওষুধের কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে। তো ওগুলোর জন্য প্রপার হিস্ট্রি নিতে হবে, তারপরে প্রপার ইনভেস্টিগেশন করতে হবে। যেমন ধরেন অনেকেই পেটের ব্যথা নিয়ে আমার কাছে আসছেন, বা এবং আমি সিমটম দেখে মনে করছি যে তার হয়তো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এটাকে আমরা বলি হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, স্টোমাকে খুব কমনলি হয়। বাংলাদেশিদের মোটামুটি 50% বেশি বাঙালির এই মুহূর্তে এইচ পাইলোরি ইনফেকশন আছে, বিশেষ করে যারা বড় বড় শহরে থাকেন। সো এটা পেটের মধ্যে থাকে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা ইনফেকশন করে, আলসার করে এবং ক্যান্সার করে। এইচ পাইলোরি হলো ক্যান্সার, বাংলাদেশিদের যে ক্যান্সার হয় স্টোমাকে, তার একটা অন্যতম কারণ হলো এইচ পাইলোরি এবং স্মোকিং। তো ওটা কিন্তু ডায়াগনোসিস করা খুব দরকার। তার মানে ডাক্তার শুধু এন্ডোস্কোপি করবেন না, বায়োপসি করে দেখবেন যে তার ওই সমস্ত প্রবলেম আছে কিনা, তারপর রুল আউট করবেন তার আইবিএস আছে কিনা। সো ওটা রুল আউট করতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে আইবিএস এর কথা যদি বলি, অনেক কিছু আছে যাকে আমরা ভুলভাবে আইবিএস বলে ফেলছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ডিটেলস ইনভেস্টিগেশন করছি না। আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি। সেদিন আমার কাছে একটা পেশেন্ট এসছে জর্জিয়া থেকে আমাদের ক্লিনিকে। তো উনি দেখাতে এসছেন, অনেক ডাক্তারকে দেখিয়েছেন। তো উনার সব ধরনের খাবারে উনি বলছেন যে আমার অ্যালার্জি সিমটম হচ্ছে, প্রবলেম হচ্ছে। তো তখন বললো যে আমার এন্ডোস্কোপি করেছে, কিছু পায়নি। আমি রিপোর্টে দেখলাম যে তাকে এন্ডোস্কোপি করেছে, জাস্ট এইচ পাইলোরি টেস্টিং করেছে, নেগেটিভ এসছে। তো আমি তাকে দেখলাম, এবং ভদ্রলোকের কিন্তু ওজন কমে যাচ্ছে, মানে তার মানে খাবার ঠিক মতন হজম হচ্ছে না। তো তখন আমি তাকে এন্ডোস্কোপি অ্যাভয়েড করলাম। কিন্তু আমরা যখন এন্ডোস্কোপি করি, আমরা তাকে স্মল ইন্টেস্টাইনাল বায়োপসি নিই, এবং ওই বায়োপসিটা যখন নিলাম দেখলাম যে তার গ্লুটেনে অ্যালার্জি আছে, যেটাকে আমরা বলি সিলিয়াক ডিজিজ। তার মানে যে কোনো জিনিস আপনার গম থেকে আসে সেগুলোতে অ্যালার্জি আছে। গমের মধ্যে গ্লুটেন বলে এক ধরনের প্রোটিন থাকে, তার মানে ময়দা জাতীয় জিনিস। সবাই তো রুটি খায়, ব্রেড খায়, ক্রসান খায়, বিস্কিট খায়, যাই খাবেন না কেন সব জায়গায় আছে আপনার হুইট। সো হুইটে যদি অ্যালার্জি থাকে এবং সেটা যদি আপনার স্মল ইন্টেস্টাইনকে ইরিটেট করে, ইনফ্লেম করে দেয়, অ্যাবজর্ব না করে, তার তো সমস্যা হবে। সো তার প্রবলেমটা দেখা গেল যে খুব সিম্পল একটা সমস্যা, যেটা আমেরিকানদের মধ্যে খুব কমন হয়, এটাকে বলে আমরা সিলিয়াক ডিজিজ। তাহলে তার কিন্তু আইবিএস ছিল না, তার ছিল একটা কমপ্লিটলি ডিফারেন্ট ডিজিজ। আমি আপনাকে আরেকটা গল্প বলি। আমার কাছে আরেকটা পেশেন্ট এসছে, তার খুব পেটে ব্যথা হয়ে যায়, পেট ফেপে যায়, হ্যাঁ, কিছু খেলেই পেট ভারী ভারী হয়ে যায়,
আসলেন, ওনাকে এন্ডোস্কোপি করে দেখি যে ওনার পেটের ভিতরে এক গাদা খাবার, সে খাবারগুলো ডাইজেস্ট হচ্ছে না। পেশেন্টের কিন্তু কোনো ডায়াবেটিসও নেই। অনেক সময় ডায়াবেটিস সাথে এক ধরনের কন্ডিশন ডেভেলপ করে যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোপ্যারাসিস বা লেজি স্টোমাক, খাবার ঠিক মতন মুভ করে না। তো তখন তাকে আমরা গ্যাস্ট্রিক এমটিং বলে একটা টেস্ট করে দেখলাম যে স্টোমাক ঠিক মতন ক্লিন হয়, ক্লিয়ার হয় কিনা। নর্মালি আপনি যখন খাবার খান আপনার পাকস্থলী থেকে খাবার যেতে সময় লাগে মাত্র 90 মিনিট ম্যাক্সিমাম, কিন্তু এই ভদ্রলোক 90 মিনিটে 10 ভাগ মতো খাবারও কিন্তু তার যাচ্ছে না। তার মানে তার পেটের ভিতর সমস্ত খাবার পড়ে থাকছে, পেট ফেপে যাচ্ছে, ফুলে যাচ্ছে, কোনো কোনো সময় বমি বমি ভাব হচ্ছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে। তখন আমরা গ্যাস্ট্রিক এমটি করে দেখলাম সিগনিফিকেন্ট প্রবলেম আছে। তারপরে আমরা তাকে বায়োপসি করেছিলাম স্মল ইন্টেস্টাইনে, স্টোমাকে দেখি যে তার বায়োপসিতে এসেছে যে তার ইসোনোফিল বলে একটা জিনিস খুব বেশি। ইসোনোফিল আবার ইন্ডিকেট করে যে তার অ্যালার্জিক কোনো প্রবলেম আছে, কোনো খাবারে অ্যালার্জি আছে বা কোনো কিছুতে অ্যালার্জি আছে। তখন তাকে আমরা অ্যাডভাইস করলাম যে দেখো তোমার তো এটা একটা ইসোনোফিলিক ইসোফেজাইটিস বা ইসোনোফিলিক গ্যাস্ট্রাইটিস বা ইসোনোফিলিক এন্টেরাইটিসের মতন হয়েছে। তার ব্লাড কাউন্ট করে দেখা গেল যে তার ইসোনোফিল কাউন্ট ইজ ভেরি হাই। তার মানে তার প্রবলেমটা হলো এক ধরনের অ্যালার্জি হয়েছে এবং যেটা তার ডাইজেস্টিভ সিস্টেমকে ইফেক্ট করছে। তখন আমরা তাকে একটা অ্যালার্জি ডাক্তারের কাছে পাঠালাম এবং সে জর্জিয়াতেই একজন অ্যালার্জি ডাক্তারকে দেখালো। দেখিয়ে দেখলো যে তার অনেক রকমের খাবারের অ্যালার্জি আছে। তার মধ্যে কয়েকটা খাবার ভেরি কমনলি সে খায়, সেটা হলো সি ফুড, শেল ফিশ অ্যালার্জি। খুব কমন খাবার, আমরা চিংড়ি মাছ খাই না, তো ওই শেল ফিশের অ্যালার্জি। তো শেল ফিশটা তাকে বাদ দিতে বললো, তাকে উইটটাও বাদ দিতে বলতেছে। ওমা বলার পরে দেখা গেল যে উইদিন, এবং যেহেতু তার অ্যালার্জি প্রবলেম হয়েছে আমি তাকে স্মল ডোজ অফ স্টেরয়েড দিলাম কিছুদিনের জন্য। তার 4 সপ্তাহের মধ্যে আকাশ পাতাল তফাৎ, তার সিমটম চলে গেছে, সে ওয়েট গেইন করেছে। পেশেন্ট যখন আমার কাছে ফিরে এসেছে হি গেইন 3 মাস পরে দেখলাম যে তার 10 পাউন্ডের মতো ওজন গেইন করে ফেলেছে। আমি বললাম যে আপনি একটু খাওয়া কমান। তো তার ওভারঅল সিমটমের ইমপ্রুভ হয়েছে, কিন্তু তার প্রবলেমটা কি ছিল? তার প্রবলেমটা ছিল যে তার এক ধরনের অ্যালার্জি আছে, যে অ্যালার্জিটা তার ডাইজেস্টিভ সিস্টেমকে ইফেক্ট করছে। কিন্তু এই লোকের কিন্তু আইবিএস ছিল না, এই লোকের প্রবলেম ছিল। তো আমরা অনেক কিছুকে আইবিএস বলছি এবং আইবিএস ইজ রিয়েল। তার মানে কি আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্টের নার্ভাস সিস্টেম কিন্তু অনেক সময় নার্ভাস হয়ে যায়। কিন্তু আমাদের মনে হয় যে অনেক রোগীদের আমরা ঠিক মতন অন্যান্য কন্ডিশন ডায়াগনোসিস করতে পারছি না এবং সেজন্য তাদের ইরিটেবল বাউল সিনড্রোম হচ্ছে। সেটা খুব ইম্পর্টেন্ট জানার জন্য। অসংখ্য ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।